নমস্কার। আহ, গতকাল থেকে বা বলতে পারেন গত পরশু থেকে আমরা ভীষণ আগ্রহে এবং অপেক্ষা করেছিলাম যে সুনিতা উইলিয়ামস ফিরে আসবেন, এবং এটা নিয়ে আমাদের খবরে, কাগজে, মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে। দেখুন, অনেক দিন হয়ে গেল, হ্যাঁ, সেই পুরনো ফিজিক্সের বইগুলোকে আবার উল্টে পাল্টে দেখতে হলো। আপনাদের সঙ্গে, নিজেদের সঙ্গে অনেক কিছু কৌতূহল আলোচনা করতে করতে আবার আমরা খানিকটা বুঝতে পারলাম যে আমরা খানিকটা বুঝছি, আবার খানিকটা বুঝছি না। তো এই গত এক দুদিন ধরে যা যা আলোচনা হচ্ছে তার জন্য হাত জোর করে একটু ক্ষমা চেয়ে নিই। কারণ আমিও দু চারজনের মধ্যে একজন যারা আপনাদের কাছে সবটা হয়তো ঠিক কথা বলে উঠতে পারেনি। তার মধ্যে প্রথম যে আলোচনাটা হলো, যে আমরা সবাই দেখেছি এবং অনেকটা স্বস্তির সঙ্গে দেখেছি যে গতকাল রাত্রি বোধহয় ৩:২৭ নাগাদ ট্যালাহাসির উপকূলে আহ, আমাদের ড্রাগন, স্পেস শাটল ড্রাগন বা ক্রু 9 বলা হচ্ছে তাদের, তারা টাচডাউন করলো। একটা কথা খেয়াল করেছিলেন, যখন ক্যাপসুলটা টাচডাউন করলো আমাদের গালফ অফ মেক্সিকো বা আজকের গালফ অফ আমেরিকাতে, তখন তাদের কাছে প্রথমে কারা এগিয়ে এলেন? কোন রকম আমাদের স্পিড বোট ইত্যাদি আসার আগে তাদের কাছে এগিয়ে এলো বেশ কতগুলি ডলফিন। এবার প্রশ্ন হচ্ছে, ডলফিনরা কেন তাদের কাছে এগিয়ে এসেছিল? কারণ মনে রাখবেন যে টাচ ডাউন করার অনেক আগে, যখন থেকে সেই একটা সাউন্ড ফ্রিকোয়েন্সি সৃষ্টি হচ্ছে, তখন থেকে কিন্তু ডলফিনরা খবর পেয়ে গেছে যে কিছু একটা ঘটতে চলেছে। কেন ডলফিনরা খবর পেল? ডলফিনরা এই কারণে খবর পেল কারণ ডলফিনের কান আমার আপনার কানের থেকে প্রায় আরো 15-20 গুণ বেশি শ্রবণ শক্তি তাদের। ডলফিন ক্যান ক্যাচ অন টু আল্ট্রাসাউন্ড ফ্রিকোয়েন্সি, যেটা আমার আপনার কান ক্যাচ করতে পারে না। তাহলে আমরা যে কেউ কেউ ভাবছি যে ঝপাত করে একটা স্পেস ক্যাপসুল এসে পড়লো এবং সেই জলের মধ্যে আওয়াজ শুনে কৌতূহল বশত কিছু ডলফিনরা চলে এলো, কথাটা তা নয়। ডলফিনরা তাদের যে প্রখর শ্রবণ শক্তি, সেটা দিয়ে তারা বেশ খানিকক্ষণ আগে থেকে জানতে পেরে গেছে যে এইখানে কিছু একটা কাণ্ড কারখানা ঘটতে চলেছে। প্রায় 220 দিনের ওপর মহাকাশে কাটিয়ে সুনিতা উইলিয়ামস এবং তার বাকি সতীর্থরা, তার সঙ্গে দুজন রাশিয়ান কসমোনটও ছিলেন, তারা ফিরে এলেন। কতগুলো ছোট ছোট কথা। তারা নদিনের জন্য গিয়ে হঠাৎ 209 দিনের উপরে আটকে পড়লেন কেন? তারা আটকে পড়েছিলেন কারণ যান্ত্রিক ত্রুটি বা যান্ত্রিক গোলযোগের জন্য। সুনিতা উইলিয়ামসরা যে স্পেস স্টেশন, আইএসএস, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আপনি সেটাকে একটা ভাসমান ল্যাবরেটরি বলে মনে করতে পারেন। এই যে একটা ভাসমান ল্যাব, যার মধ্যে থাকার ব্যবস্থা আছে, সায়েন্টিফিক ইকুইপমেন্ট আছে, কসমোনট অ্যাস্ট্রোনটরা নিজেদের শারীরিকভাবে সক্ষম রাখতে পারেন তার ব্যবস্থা আছে, খুচখাচ তাদের রান্না বান্না করার ব্যবস্থা আছে সেখানে। সেটা একটা ওয়ার্ক প্লেসের মতো, একটা ফ্লোটিং অফিস ইন স্পেস। এবং এই অফিসটাতে এই অফিসটাতে কখনো কখনো রাশিয়ান সায়েন্টিস্ট এবং কসমোনটরা, কখনো কখনো আমেরিকান কসমোনটরা, অনেক সময় কিছু ইউরোপিয়ান এজেন্সির লোকেরা, কিছুদিন বাদে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটরা সেখানে জয়েন করবেন। তাহলে আইডিয়াটা হলো যে ওই স্পেস স্টেশনটাতে বিভিন্ন সময় আমরা যেরকম ধরুন গাড়ি করে, ট্যাক্সি করে নিজেদের কর্মস্থলে যাই, ঠিক সেই রকম ভাবে মধ্যে মধ্যে কিছু স্পেস ক্রাফট করে তারা যাচ্ছেন। স্পেস ক্রাফটটা আজকে স্পেস স্টেশনের সঙ্গে ডক করে, তারা সেখানে নেমে যান, কিছুদিন কাটান, এবার ফিরে আসেন। সুনিতা উইলিয়ামস, তার অসুবিধা কেন হয়েছিল? তার অসুবিধা হয়েছিল কারণ বোয়িং কোম্পানি, যে বোয়িং কোম্পানি প্লেন তৈরি করে বিশ্ববিখ্যাত, আবার গত 4-5 দু-4 বছর ধরে দেখবেন বোয়িং কোম্পানির ঠিক বরাতটা ভালো যাচ্ছে না। তাদের বেশ কিছু কিছু প্লেন, যেমন 767, 767 ম্যাক্স, এগুলোকে নিয়ে তাদের গন্ডগোলে পড়তে হয়েছে।
বেচারা বোয়িং কোম্পানি আবার এই সুনিতা উইলিয়ামস এর যে রকেটটা তৈরি, স্পেস ক্রাফটটা তৈরি করেছিল স্টার লাইনার বলে, স্টার লাইনার গন্ডগোলে পড়লো। ভাগ্যক্রমে তারা স্কাই ল্যাবে নেমে যেতে পারলো, কিন্তু স্পেস ল্যাবে নেমে যাবার পর আর ফিরে আসতে পারে না, কারণ বাই দ্য টাইম ওই গাড়ি পাংচার হওয়ার মতো তাদের স্টার লাইনারটা পাংচার হয়ে গেছে। তারা বসেই রইলো। এইবারে টাকা পয়সা, গাড়ি ভাড়া, বাস ভাড়া, স্পেস ক্রাফট ভাড়া, রকেট ভাড়া, এই নিয়ে নানান রকম কথাবার্তা চলতে চলতে তাদের 8 দিন 9 দিনের স্পেস মিশনটা বাড়তে আজকে 210 দিন অব্দি পেরিয়ে গেল। এই 210 দিন তারা খাওয়া দাওয়া করলেন কি করে? এই যে স্পেস ল্যাবের মধ্যে যারা যারা কসমোনট সায়েন্টিস্টরা থাকেন, তাদের মোটামুটি বলা হয় 80 থেকে 90 দিনের তাদের জল খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তাহলে তারা খেলো কি করে? তারা খেলেন কারণ এদের মধ্যে 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 কি হচ্ছে, আমাদের যেরকম ফুড ডেলিভারি সিস্টেম আছে, নাম করেই বলছি, যেরকম সুইগি আছে, জোম্যাটো আছে, তো মহাকাশেও এখন স্পেস ডেলিভারি সিস্টেম শুরু হয়ে গেছে। এবং এরা হচ্ছে সেই আনম্যান্ড স্পেস ডেলিভারি সিস্টেম। আনম্যান্ড স্পেস ক্রাফট, তাদের মধ্যে খাবার দাবার, জল এবং অনেক সময় অন্যান্য ইকুইপমেন্ট নিয়ে তারা ওখানে গিয়ে ডক করে। সুতরাং মনে করবেন না কেবল আপনার বাড়িতে হোম ডেলিভারি হচ্ছে, এই হোম ডেলিভারি সিস্টেম থ্রু আনম্যান্ড এয়ারক্রাফট আজকে পৃথিবীর থেকে গিয়ে সেটা স্পেস স্টেশনকেও সাপ্লাই করছে। অবশেষে তাদের সঙ্গে আজকে ইলন মাস্কের যে স্পেস এক্স এর যে একটি স্পেস ক্রাফট, যাকে আমরা কেউ ড্রাগন মিশন বলছেন, সেই ড্রাগন স্পেস ক্যাপসিউল অবশেষে সক্ষম হলো এদের নিয়ে আসতে। এখন আমরা যে কথাগুলো বলছি, যে দীর্ঘ 200 দিনের উপরে মহাকাশে থাকার পর আমরা বারবার ছবি দেখছি যে সুনিতা উইলিয়ামস বেচারি সেই ভেসে বেড়াচ্ছে, ওয়েটলেসনেস, কোনো ওজন নেই, যেরম করে একটা পালক হাওয়ায় ভাসে। এবং আমরা তাদের শারীরিক ফিজিওলজিক্যাল খাওয়া দাওয়া নিয়ে আমরা বলছি যে সেখানে গ্র্যাভিটি নেই, মাধ্যাকর্ষণ নেই। এই গ্র্যাভিটি নেই বলে কি কি এফেক্ট হয়, এই নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করেছি। আমরা কিন্তু একটু ভুল করেছি। এই কথাটা কিন্তু সায়েন্টিফিক্যালি ইনকারেক্ট যে সেখানে গ্র্যাভিটি নেই। কেন এটা ইনকারেক্ট? আমি পৃথিবীর থেকে যত দূরে যাচ্ছি, তত পৃথিবীর যে আকর্ষণ ক্ষমতা, সেই গ্র্যাভিটিটা আস্তে আস্তে কমবে, কথাটা ঠিক। কিন্তু চিন্তা করে দেখুন যে এই আইএসএস স্পেস ল্যাব, সেটা পৃথিবীর থেকে মাত্র 408 কিলোমিটার উপরে আছে। তাহলে এটা তো হতে পারে না যে পৃথিবীর থেকে 408 কিলোমিটার শুধু উপরে গিয়ে আমার গ্র্যাভিটি গোল্লা হয়ে গেল, কখনোই নয়। আজকে 408 কিলোমিটার যদি আপনি পৃথিবীর থেকে উপরে যান, সেখানে আপনার গ্র্যাভিটি, আমাদের গ্র্যাভিটির ফোর্স কত? আমাদের গ্র্যাভিটির ফোর্স হচ্ছে প্রায় 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। সেই ফিজিক্সে মনে পড়ে না যে ওয়েট মানে কি? ওয়েট মানে মাস ইন্টু গ্র্যাভিটি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আপনার ওজন যদি 50 কিলোগ্রাম হয়, সেটাকে যদি আপনি আজকে আজকে ফোর্সে এক্সপ্রেস করেন, মাস ইন্টু গ্র্যাভিটি দিয়ে ক্যালকুলেট করেন, তাহলে 50 কিলোগ্রাম ওজন গিয়ে দাঁড়াবে 450 নিউটন ফোর্সে। সেই অঙ্ক পরীক্ষায় পরে আসবো। তার মানে প্রথম আমরা নিজেদের ভুলটা স্বীকার করি, সাইন্টিফিক মিস্টেক, যে 408 কিলোমিটারে গ্র্যাভিটি আছে। কত গ্র্যাভিটি আছে? পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল পুল, তার প্রায় 90% আছে 408 কিলোমিটারে। 90% গ্র্যাভিটি আছে, খুব ভালো কথা। আপনি বলবেন এই এই এর কি মাথা খারাপ হয়েছে? এ বলছে যে 90% গ্র্যাভিটি আছে, অথচ সবাই পালকের মতো ভেসে বেড়াচ্ছে। তারা ভেসে বেড়াচ্ছে অন্য কারণে। তাদের যে ওজনটা নেই, তাদের যে ওয়েটলেসনেস, সেটা কেন হলো? সেটা হলো কারণ আমাদের যে স্পেস ল্যাব, সেটা তো মহাকাশে সেই গাড়ি পার্ক করার মতো একটা পার্কিং স্টেশনে দাঁড়িয়ে নেই।
সেটা কি করছে? সেটা তো ক্রমাগত অরবিট করে যাচ্ছে, পৃথিবীকে ক্রমাগত অরবিট করছে। কি স্পিডে অরবিট করছে? মোর দ্যান 20,000 কিলোমিটার অ্যান আওয়ার। 20,000 কিলোমিটার/আওয়ারের বেশি স্পিডে সে সমানে অরবিট করে যাচ্ছে। এবং সমানে যে সে পৃথিবীর চারদিকে ঘুরে যাচ্ছে, এবং পৃথিবী তাকে টানার একটা চেষ্টা করছে, এই অপোজিং ফোর্স গুলো মিলিয়ে তৈরি হয় একটা পরিস্থিতি যেটাকে বলে ওয়েটলেসনেস বা মাইক্রো গ্র্যাভিটি। তাহলে আপনারা যারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, তারা জেনে রাখবেন যে 408 কিলোমিটারে গ্র্যাভিটি নেই কথাটা ভুল। যথেষ্ট গ্র্যাভিটি আছে, 90% আছে। তা সত্ত্বেও আমরা একটা তুলোর মতো, পালকের মতো ভেসে বেড়াচ্ছি। কারণ এই যে পৃথিবীর চারদিকে আমরা বনবন বনবন করে ঘুরছি, আর পৃথিবী আমাদের টানার চেষ্টা করছে, এই ফোর্স গুলো মিলিয়ে একটা ওয়েটলেসনেস তৈরি হচ্ছে। That causes the flotation. এর মধ্যে দিস ইজ আ সাইন্টিফিক কনসেপ্ট। এবার এই যে ওয়েটলেসনেস, যে সমানে আমি 210 দিন ধরে একটা পালকের মতো ঘুরে বেড়াচ্ছি, ভেসে বেড়াচ্ছি, আমি দাঁড়াতে পারছি না, কারণ এফেক্টিভ ওয়েট যেটা আমাকে মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করে, সেটার থেকে আমাদের শরীরের নানান দিকে সমস্যা হচ্ছে। কেন সমস্যা হচ্ছে? আমাদের প্রকৃতি তৈরি করেছিল পৃথিবীর বুকে থাকার জন্য। আমরা মহাকাশে ভেসে বেড়াবার মতো তৈরি হইনি। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা জিনিস, আমাদের ব্রেন, আমাদের সেন্স অফ ব্যালেন্স, আমাদের চলাফেরা করার মতো শরীরের মধ্যে যে অসংখ্য মাসেল রয়েছে, যে হাড় রয়েছে, যে জয়েন্টস গুলো রয়েছে, প্রত্যেকটা সৃষ্টি হয়েছে এই কথাটা মাথায় রেখে যে আমাদের উঠতে হবে, বসতে হবে, হাঁটতে হবে। আর সমানে আমাদের এই পৃথিবীর গ্র্যাভিটিটা তার সেই 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার স্পিড দিয়ে আমাদের তার দিকে টেনে রাখার ফোর্সটা আমাদের উপর থাকবে। এই যে পিঠের মাসেল গুলো যেগুলো দেখেছিলেন না বডি বিল্ডাররা যখন পিঠ ঘুরিয়ে আমাদের পিঠের মাসেল গুলো দেখায়, পিঠের দুদিক দিয়ে যেটাকে প্যারাস্পাইনাল মাসেলস বলা হয়, এত 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 মাসেল পিঠের দিকে কেন দেওয়া হচ্ছে? দিজ আর অ্যান্টি গ্র্যাভিটি মাসেল। এগুলো না থাকলে আমাদের হাড় গুলো দুমড়ে যেত মাধ্যাকর্ষণের শক্তিতে। তাহলে আপনার এই যে শরীরটা, আপনার এই যে হাইটটা, সেটা 5 ফুট, 5.5 ফুট, 6 ফুট যাই হোক না কেন, সেটাকে তুলে ধরার, সেটাকে ইরেক্ট রাখার জন্য হেল্প করছে আমাদের বোন, জয়েন্টস এবং আমাদের মাসকুলার স্ট্রাকচারটা। তাহলে যখন আমরা প্রায় 100 দিন, 200 দিন, 250 দিন ধরে ভেসে বেড়াচ্ছি, এই মাসেল গুলোর কোনো কাজ নেই। এই মাসেল গুলো ধীরে 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 তারা অ্যাট্রফি করতে শুরু করবে। আমাদের হাড়, যার মধ্যে ক্যালসিয়াম আছে, যেটা সজোরে আমাদের এই স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে রাখছে, সে মনে করবে আরে আমার তো কারো ওজন বইতেই হচ্ছে না, এর তো ওজন কিছু নেই এখন। হাড়গুলো পাতলা হতে শুরু করবে। বোন লস, bone loss and muscle loss is a very significant component. সমানে যদি ভেসে বেড়ান একটা জায়গায়, এই যে বসে থাকার মধ্যে যে একটা ব্যালেন্স, একটা সেন্স অফ ব্যালেন্স, আমি বসে আছি, ঘাড় ঘোরাচ্ছি, ডান দিকে হেলছি, বাঁ দিকে হেলছি, এই পুরো সেন্স অফ ব্যালেন্স এন্ড ওরিয়েন্টেশনটা খারাপ হয়ে যাবে। জমিতে পা রাখেননি কতদিন হয়ে গেছে, এই জমিতে 1 পা, 2 পা, 3 পা, 4 পা করে সোজা হেঁটে যাওয়া, একটা বাচ্চাকে যেরকম হাত ধরে 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 হাঁটানো হয়, সেই হাঁটাটা কত কষ্টকর হয়ে পড়বে 100 দিনের পরে। নাও দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে স্পেস মেডিসিন নিয়ে আমরা কথা বলি, সেখানে ব্যালেন্স, ওয়াকিং, ইনস্টেবিলিটি, মাসেল লস, বোন লস, এগুলো একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার। এবার হার্টের কথাটা ভেবে দেখুন তো, হার্টের কি কাজ? হার্ট আপনার প্রায় মিনিটে 300 মিলিলিটার ব্লাড পাম্প করে যাচ্ছে।
হার্ট ব্যাপারটাও বিচিত্র। আপনার যদি 5.5 ফুট হাইট হয়, তাহলে চিন্তা করেছেন এই যে পায়ের থেকে রক্তটা, শরীরের নিচের অংশের রক্তটা হার্টের মধ্যে আসছে, ইট ইজ কামিং এগেনস্ট গ্র্যাভিটি। কি করে আসছে? কি করে আসছে? আপনি যদি 1 মগ জল মেঝেতে রেখে দিয়ে ভাবেন এই জলটা নিজের থেকে হঠাৎ 3 ফুট উঠে যাবে, সে কখনো উঠবে? কোনোদিন উঠবে না, যতক্ষণ না আপনি জলটাকে পাম্প করছেন। তাহলে হার্ট তো বুকে আছে, কি করে আমার পায়ের রক্তটা ফিরে হার্টে আসছে? এই কারণে আসতে পারছে যে আমাদের পায়ের যে মাসল গুলো আছে, এগুলো সমানে আমাদের পায়ের মাসলটা যখন কন্ট্রাক্ট করছে, এই পায়ের মধ্যে যে ভেন গুলো, মোটা মোটা বড় বড় ভেন আছে, এই ভেন গুলোকে চেপে 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 কম্প্রেস করে পায়ের শরীরের নিচের অংশ রক্তটাকে পাম্প করে হার্টে ফিরিয়ে দিচ্ছে। অনেক সময় আমরা কথায় কথায় বলি আমাদের একটা হার্ট পাম্প হার্টে আছে আর একটা পাম্প পায়ে আছে। এবার আমি যখন 100 দিনের ওপরে স্পেসে ঘুরপাক খেতে শুরু করছি, আমার শরীরের মধ্যে উপর নিচ হাইট বলে কোনো ব্যাপার নেই। আমার হার্টকে অনেক কম কাজ করতে হচ্ছে, হার্টের পাম্পিং এর লোড অনেক কমে গেল, পায়ের মাসেলকে পাম্প করতে হচ্ছে না। তাহলে অ্যাস্ট্রোনটরা যখন ফিরে আসবেন, কসমোনটরা যখন ফিরে আসবেন, তখন ডেফিনেটলি তাদের একটা কার্ডিয়াক পাম্পিং প্রবলেম হবে প্রথম দিকে। এদের ধীরে ধীরে গ্র্যাভিটিতে হাঁটা চলা, মুভমেন্ট, ব্লাড প্রেশার, হার্ট পাম্পিং, যাতে ব্লাড প্রেশার মারাত্মক ফ্লাকচুয়েট না করে, এগুলোতে এক্সপোজড হতে হবে। আর এই বেচারীদের একটা বিরাট সমস্যা হয়, চিন্তা করুন তো। আমরা যেরকম বলি কেউ কেউ যুদ্ধে গিয়ে আমাদের জওয়ানরা শহীদ হচ্ছেন, এই মানুষগুলো নিজেদের জীবন উৎসর্গ করেছেন ফর দ্য কজ অফ দিস সাইন্টিফিক মিশনস। এদের আর একটা বিরাট লং টার্ম শর্ট টার্ম প্রবলেম হচ্ছে, এই যে হঠাৎ করে যখন তারা স্পেস ওয়াক করছে, হ্যাঁ, কোনো আকাশে কোনো মেঘ নেই, কিচ্ছু নেই, তাদের চোখের ওপরে যখন গ্লেয়ারিং রেজ গুলো আছে, ভীষণ প্রবলেম হবে। রকেট গুলো যখন হু হু করে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে ঢোকার চেষ্টা করছে, যে কসমিক গ্লেয়ার গুলো হবে, হঠাৎ করে যদি কসমিক গ্লেয়ার চোখে আসে, দের আর কোয়াইট আ ফিউ অ্যাস্ট্রোনটস যারা অন্ধ হয়ে গেছে, দে হ্যাভ লস্ট দেয়ার ভিশন বিকজ অফ দিস। আর একটা বিরাট সমস্যা, যেটা নিয়ে আমরা চুপচাপ থাকি, যেটা কিনা কয়েক বছর পর এদের মধ্যে দেখা যায়, আমরা যখন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যখন আমরা মহাকাশে আছি, শুনতে হয়তো খুব এক্সাইটিং লাগছে, কিন্তু আউট ইন দ্য স্পেস নানান রকমের কসমিক রেডিয়েশন আসছে। পৃথিবীর বুকে আমাদের উপরে অ্যাটমসফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, বিভিন্ন ক্লাউড আছে, এগুলো একটা ছাতার মতো আমাদের সমস্ত মহা স্পেসের থেকে যে আমাদের ড্যামেজিং রেডিয়েশন আসে, তার থেকে আমাদের প্রোটেক্ট করে থাকে। সেই প্রোটেকশন কিন্তু মহাকাশে নেই। সো ফর ডেজ, উইকস অ্যান্ড মান্থস, এই অ্যাস্ট্রোনটরা যখন তারা নিজেদের এক্সপোজ করছেন টু দিস রেডিয়েশন, খানিকটা, অতটা নাটকীয় না হলেও খানিকটা, যেরকম চেরনোবিল বিস্ফোরণের পরে, হিরোশিমা নাগাসাকির বিস্ফোরণের পরে যেরকম মানুষ এক্সপোজড হয়েছিল টু আয়োনিক রেডিয়েশন, এদের খানিকটা সেই রকমের অবস্থা। 2-4টে স্টাডিজ হয়েছে, এবং যখন আমরা এই অ্যাস্ট্রোনট কসমোনটদের স্টাডি করেছি ফর এ পিরিয়ড অফ 10 years অর প্লাস, তাদের স্পেস মিশনের পরে, তখন কিন্তু দেখা গিয়েছে যে এদের ডেথ ফ্রম ক্যান্সার ইজ হাই। আমরা যারা ট্রিটমেন্ট করি, যারা চিকিৎসার লাইনে কাজকর্ম করি, আজকে আমরা কিন্তু খুব আগ্রহ নিয়ে এই স্পেস মিশন গুলোর দিকে চেয়ে থাকি। কেন জানেন? কারণ আমাদের দৈনন্দিন জীবনের মেডিকেল টেকনোলজিতে আমরা বহু জিনিস আজকে ব্যবহার করি। সাধারণ ক্ষেত্রে আমরা আইটিইউতে গিয়ে ব্যবহার করি অক্সিজেন স্যাচুরেশন,
আপনারা বাড়িতে বাড়িতে কোভিড এর সময় অক্সিজেন স্যাচুরেশন মনিটর করেছেন। এই অক্সিজেন স্যাচুরেশন প্রথম আবিষ্কৃত হয়েছিল টু মনিটর অক্সিজেন কন্টেন্ট ইন অ্যাস্ট্রোনটস ইন স্পেস। আমরা নন ইনভেসিভ ব্লাড প্রেশার মেজার করি একটা কাফ দিয়ে, যেটা এখন বাড়িতে বাড়িতে হয়ে গেছে ডিজিটাল ব্লাড প্রেশার বলি। ডিজিটাল ব্লাড প্রেশার ওয়াজ ফার্স্ট ইউজ টু মেজার ব্লাড প্রেশার ইন স্পেস। আর মোবাইল ফোনের হাতে তো কথাই নেই, ফোনটা হাতে নিয়েই আমরা স্ক্রিনে টিকটক টিকটক করতে শুরু করি। এই যে আমাদের প্রেশার সেন্সর অফ আ টাচ স্ক্রিন, যে টেকনোলজিটা, টাচ স্ক্রিন টেকনোলজিটা প্রথম এসেছিল ফ্রম স্পেস। আর আমরা যারা হার্ট সার্জনরা, তারা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করেছিলাম। লোকে প্রায় আমাদের বোকা ডাক্তার বলে, কিন্তু সব সময় তো আমরা বোকা নই। আমরা কি দেখেছিলাম যে স্পেস শাটল যখন আমাদের পৃথিবীর মধ্যে ঢুকবে, পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকে ভয়ঙ্কর তার ফ্রিকশন হবে, প্রায় 3000-4000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উঠবে, তখন আমাদের এই স্পেস শাটলটাকে কোটিং করতে হবে উইথ ভেরি এফেক্টিভ অ্যান্টি ফ্রিকশনাল অ্যালয়। এবং গবেষণা করতে করতে যে অ্যান্টি ফ্রিকশনাল অ্যালয়টা আমাদের হাতে এসেছিল, তার নাম হচ্ছে পাইরোলিটিক কার্বন। এই পাইরোলিটিক কার্বন ইজ আ অ্যালয় বিটুইন আয়রন অ্যান্ড কার্বন। কোথায় ব্যবহার করা হতে হয়? এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতরে ব্যবহার করা হয়, স্পেস শাটলের বাইরে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? আমরা ফ্রিকশনটাকে কমিয়ে 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 একদম মিনিমাম করতে চাই। তখন আমাদের মাথায় আইডিয়াটা এলো যে আমার হাতে যদি এমন একটা অ্যালয় থাকে যার ফ্রিকশন প্রচন্ড কম, তাহলে সেই অ্যালয়টা ব্যবহার করে আমরা হার্টের ভ্যালভ তৈরি করতে পারি। এবং সেই অ্যালয় হার্টের ভ্যালভ হচ্ছে এইরকম দেখতে। এই যে কালো জিনিসটাকে দেখছেন, এই কালোই হচ্ছে আমাদের আলো। কারণ এই কালো বস্তুটি হলো পাইরোলিটিক কার্বন, যেটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে, আমাদের স্পেস শাটলের বাইরেটা। এবং এই অ্যালয়টাকে ছোট ছোট করে কেটে আমরা হার্ট ভ্যালভ তৈরি করে হার্টের মধ্যে দিই। কারণ হার্টের মধ্যে রক্ত যখন এই ভ্যালভের সংস্পর্শে আসবে, তখন যাতে রক্ত ক্লট করে না যায়, তাও সাবধানতা বশত আমাদের প্রত্যেককে ক্লট না হবার ওষুধ খাওয়াতে হয়। তাহলে আজকে আমাদের মধ্যে যে কৌতূহল, আমাদের মধ্যে যে এক্সাইটমেন্ট, আমাদের মধ্যে যে একটা সাইন্টিফিক পারসিউয়েন্স আছে, তাতে আমরা খুব আনন্দ পেয়েছি যে আজকে দীর্ঘ সময় স্পেসে কাটিয়ে এসে সুনিতা উইলিয়ামস, আজকে বুচ ওয়ার্ল্ডমোর তার কলিগ এবং অন্যান্য কসমোনটরা ফিরে এসছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিটি স্পেস মিশনের মধ্যে দিয়ে তাদের যে একটা 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 যে বিজ্ঞানের যে একটা যজ্ঞ চলছে, বিজ্ঞানের যে একটা যুদ্ধ চলছে, একটা যে চিন্তা ভাবনার যে একটা বিপুল কর্মকাণ্ড চলছে, এই বিপুল কর্মকাণ্ড থেকে আমরা সবাই, আমরা চিকিৎসকরা আজকে হেলথ কেয়ারে যারা আছি, আমাদেরও কিন্তু অগ্রগতি আজকে অনেক অনেক অংশে নির্ভর করে ফ্রম দ্য সাইন্টিফিক বেনিফিটস অফ স্পেস রিসার্চ অ্যান্ড স্পেস মেডিসিন। আমরা আশা করি যে সুনিতা এবং তার সতীর্থরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার পৃথিবীর বুকে তাদের পরিবারকে নিয়ে, তাদের বন্ধু বান্ধবকে নিয়ে হাসি মুখে আনন্দের সঙ্গে একটা স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আর আবার বলি, আমাদের এই ভুলটা শুধরে নেবেন যে স্পেস ল্যাবে গ্র্যাভিটি নেই, এই কথাটা ঠিক নয়। গ্র্যাভিটি আছে, কিন্তু গ্র্যাভিটি থাকা সত্ত্বেও আমরা পালকের মতো ভেসে বেড়াই, কারণ সেখানে একটা রিলেটিভ ওয়েটলেসনেস চলছে। অত্যন্ত ইন্টারেস্টিং টপিকস। আবার এই টপিক নিয়ে কোনো একটা সময় আপনাদের সাথে গল্প করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।